আপনি কি জানেন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ সংঘটিত হয়েছিল? সেই যুদ্ধে একজন কৃষকের উপস্থিত বুদ্ধির কারণে ভারত পিছু হটতে বাধ্য হয়েছিল। দুই দেশের রাজনৈতিক স্বার্থেই ভারত এবং বাংলাদেশের সংঘটিত অতীতের সেই যুদ্ধ আড়াল করা হয়েছিল। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে অতীতে ঘটে যাওয়া যুদ্ধ সম্পর্কে আপনার জানা উচিত। তাই আজকে চলুন জানবো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে ঠিক কী ঘটেছিল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধটি বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের ১৭৮ জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিডিআরের মাত্র ৩ জন সেনা নিহত হয়েছে। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট ৩টি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে ২০০১ সালের ১৫ এপ্রিল সিলেটের পদুয়া সীমান্তে, ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এবং ১৯ এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআর তথা বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর সাথে যুদ্ধ সংঘটিত হয়। এই ৩টি যুদ্ধেই ভারতীয় সৈন্যরা বাংলাদেশি বিডিআরদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারতের সাথে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলো? ঠিক কী কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশে আক্রমণ চালায়? ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংঘটিত হওয়ার লম্বা একটি পটভূমি রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সিলেটের পদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আঁধারে বাংলাদেশের পদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনাঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর কাছে পৌঁছে দিলে বিডিআরের সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিজিবি বা তখনকার বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফের এই রকম আচরণের প্রেক্ষিতে বিডিআর এর জন্য ভারতের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। বিডিআর সৈন্যরা পদুয়া গ্রামটি ভারতের দখলমুক্ত করতে বিএসএফ ঘাঁটিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এপ্রিলের ১৫ তারিখ গভীর রাতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে ৪০০ জন বীর সৈন্য এই অভিযানে অংশগ্রহণ করে এবং বিডিআরের সৈন্যরা পদুয়ার ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে। সে সময় পদুয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফের প্রায় ৭০ জনের মতো সৈন্য ছিল। কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ৬টি গুলি ফায়ার করার পরপরই বিএসএফের ৭০ জন সৈন্য বিডিআরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন এবং বিডিআর পদুয়া ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পদুয়া যুদ্ধে বাংলাদেশ বিডিআরের কাছে পরাজিত হওয়ার পর বিডিআরের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ। এই ঘটনার দুদিন পর পদুয়া থেকে ৮০০ কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ। এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ আর বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসে বাংলাদেশের বড়াইবাড়ি আক্রমণ করার জন্য। ১৮ এপ্রিল ভোর রাত ৩টায় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামের একজন কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পান প্রায় কয়েকশো ভারতীয় বিএসএফ সৈন্যরা সাজোয়া যান, মেশিন গান আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। এসব ভারতীয় সৈন্যদের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতীয় বিএসএফের একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায়। হিন্দি ভাষায় কথা বলার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য। তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিডিআর ক্যাম্পের মতো দেখতে একটি পরিত্যক্ত বাড়ি দেখায়। বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগোতে থাকে। এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানায়। তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য পুরো দমে প্রস্তুতি নিতে শুরু করেন। সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র ৮ জন বিডিআর সদস্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভেতর ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সম্মিলিত সেনা সংখ্যা ছিল প্রায় ৫০০ জনেরও বেশি। ভারতীয় সেনাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্য সংখ্যা অতি নগণ্য হলেও বিডিআরের প্রতিটি সৈন্যের মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দীর্ঘ সংকল্প। এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়িটিকে বিডিআর ক্যাম্প মনে করে বাড়ির মধ্যে এলোপাথারি ফায়ারিং শুরু করে।
কিন্তু পরক্ষণেই বিএসএফ সদস্যরা বাড়িটির ভিতরে গিয়ে দেখেন সেখানে কোনো বিডিআর সদস্য নেই। ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশ বিডিআর সৈন্যরা পালিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভারতীয় বিএসএফের সেই ভুল ভাঙতে শুরু করে। তারা বুঝতেই পারেনি বাংলার সেই নির্ভীক সেনারা কখনো পালিয়ে যাওয়ার পাত্রই নয়। বিডিআর সৈন্যরা চারদিক থেকে এলোপাতাড়ি গুলি শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ সদস্যরা। বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্য বহরের সামনে সরাসরি যুদ্ধে না গিয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে। কারণ বিডিআরের সৈন্যরা ভালো করেই জানত তাদের পক্ষে মাত্র ৮ জন সৈন্য নিয়ে ভারতের ৫০০ জন সৈন্যের বিপক্ষে লড়াই করা মোটেও সহজ কাজ নয়। এজন্য বিডিআরের এই ৮ জন সৈনিক আগে থেকে গ্রামের ভিন্ন ভিন্ন অবস্থানে ফাঁদ পেতে থাকে এবং ভারতীয় সেনারা বড়াইবাড়ি ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বিডিআর সৈন্যরা মেশিনগান দিয়ে গুলি ছুটতে শুরু করে। আর এই এক একটি মেশিনগান দিয়ে ১ মিনিটে ৭০০ গুলি ছোড়া সম্ভব। বিডিআর সদস্যরা এসব মেশিনগান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। বিডিআর সৈন্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ফায়ারিং শুরু করার কারণে ভারতীয় বিএসএফ ভেবেছিল বিডিআর তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে এবং বিডিআরদের সৈন্য তাদের তুলনায় অনেক বেশি। কিন্তু বাস্তবে তখন বিডিআরের মাত্র ৮ জন সেনা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশি বিডিআর যে এত স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটি ঘুণাক্ষরেও টের পায়নি ভারতীয় সৈন্যরা। যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ মানসিক ভারসাম্যহীনের মতো এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে, যার ফলে বিডিআরের ল্যান্স নায়েক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ, ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হন। প্রায় ২ দিনব্যাপী এই যুদ্ধে মাত্র ৩ জন বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতের ১৭৮ জন বিএসএফ সদস্য নিহত হয়। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ইসলাম আলী ক্যাম্প থেকে আরও ৬ জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যদের সাথে মিলে ভারতীয় বিএসএফের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। তারপর বিডিআরের আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য এবং হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে পৌঁছালে ভারতীয় বিএসএফ পিছু হটে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয় কাপুরুষ বিএসএফ সদস্যরা। বিডিআর সৈন্যদের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশি নিরীহ গ্রামবাসীর প্রায় ৮৬টি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল বিএসএফ। কিন্তু বাড়িগুলোর ভেতরের মানুষ বিডিআর সদস্যদের তত্ত্বাবধানে আগেই নিরাপদ স্থানে চলে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি। যুদ্ধের ২ দিন পর বাংলাদেশে ধান ক্ষেতের ভেতরে পড়ে থাকা ১৬ জন বিএসএফ সৈন্যর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৫৮ জন সৈন্যের লাশ যুদ্ধকালীন সময়ে বিএসএফ তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতের অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকা ১৬ জন নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি ১৭৮ জন সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশ করেননি। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্যের লাশ ভারতের ভেতর টেনে নিয়ে যেতে দেখেছে। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির উপর বিএসএফের গুলির চিহ্ন সংরক্ষণ করে। বাংলাদেশ সরকার নিহত ৩ জন বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত এসব বিডিআর সৈন্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সরকারি হিসাবে যুদ্ধের কারণে সে সময় প্রায় ২ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি লাভ করে। বিডিআরের সেই ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়, যেই ঘটনা আজও বিতর্কিত।